পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পরীক্ষাতে আসার মতন সেগুলো তোমাদের সিরিজ চালাচ্ছি। তোমরা দেখতে পাবে প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসার মতন ধারা রয়েছে, মানে গ্রাম পঞ্চায়েত রিলেটেড সমস্ত কোশ্চেন তোমাদের জন্য গুছিয়ে গুছিয়ে দিচ্ছি। তোমরা এক এক করে প্রত্যেকটা প্রশ্ন দেখো, খুব ভালো করে শিখে নাও, কারণ এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষা আসে, মানে গ্রাম পঞ্চায়েত রিলেটেড যে সমস্ত কোশ্চেনগুলো, মানে জিকে টাইপ বলতে পারো বা জেনারেল নলেজ টাইপের বলতে পারো। তো যাই হোক, এই টাইপের কোশ্চেন মানে ধারাও রয়েছে তার মধ্যে যুক্ত, মানে গ্রাম পঞ্চায়েত কবে গঠিত হয়েছিল, কি ধারায় গঠিত হয়েছিল, মানে এর যে গুরুত্বপূর্ণ যা যা বিষয় রয়েছে, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে, সমস্তটাই আমি অ্যানালাইসিস করে দিচ্ছি প্রত্যেকটা ধরে ধরে। তোমাদের যেরকম সিরিজ চলছে এরকমভাবে সিরিজ চলতে থাকবে। তোমরা প্রত্যেকে যদি নতুন হয়ে থাকো এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে রেখে দাও। তাহলে চলো ভিডিওতে থাকা প্রত্যেকটা মানে যে প্রশ্ন তার মাঝে মাঝে আমি অ্যানালাইসিসও করে দিচ্ছি, যাতে করে সেই প্রশ্নটাকে তুমি ভালো করে বুঝে নিতে পারো। ঠিক আছে, যদি পারো তুমি বাড়িতে নোট করে রেখে দাও, তাতে কোনো সমস্যা না। যদি তোমরা পিডিএফ পেতে চাও তাহলে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও, সেখানে তোমাদের কিন্তু দিয়ে দেবো। তাহলে চলো ভিডিওটি, আর এর পাশাপাশি ভিডিওর মাঝখানে অনেকই গুরুত্বপূর্ণ কথা বলো যেগুলো তোমাদের শোনাটা খুবই প্রয়োজন, মানে ভালো নম্বর পাওয়ার জন্য, গ্রাম পঞ্চায়েত নিয়োগে ভালো নম্বর পাওয়ার জন্য। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। আর গুরুত্বপূর্ণ, তোমার যদি কোনো রকম কোয়ারিজ থাকে, কোনো যদি মতামত থাকে, কোনো যদি প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তাহলে চলো শুরু করা যাক। দেখো, গ্রাম পঞ্চায়েত নিয়োগের তোমাদের জন্য যে সিরিজটা চালাচ্ছিলাম প্রশ্নের, গুরুত্বপূর্ণ প্রশ্নের, সেই সিরিজের আজকে 46 থেকে শুরু হচ্ছে, 46 থেকে শুরু হচ্ছে। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের জন্য রাখছি। দেখো পরপর তোমাদের খুব ভিজুয়াল আকারে, টোটালটা ভিজুয়াল আকারে দেখাবো, যাতে করে তোমরা সমস্ত জিনিস ভালো করে শিখে নিতে পারো। ঠিক আছে, টোটালটাই রয়েছে, খুব সুন্দর করে রয়েছে। তোমরা একটু প্রথমে ওভারভিউটা দেখিয়ে দিচ্ছি, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, ভারতীয় সংবিধানের কোন ধারায় বা আর্টিকেল যেটা আমরা বলি, ঠিক আছে, ভারতীয় সংবিধানের কোন ধারায় গ্রাম পঞ্চায়েতের গঠনের নির্দেশ দেওয়া হয়েছে? মানে এই যে গ্রাম পঞ্চায়েতের যে নির্দেশ, সেটা দেওয়া হয়েছে কত নম্বর ধারায় দেওয়া হয়েছে? ভারতীয় সংবিধানের 40 নম্বর ধারায়, আর্টিকেল 40, যেটা কিনা রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির, ঠিক আছে, অধীনে গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। কি কনসেপ্টটা কি রয়েছে একটু দেখে নাও। কি কনসেপ্টে কি রয়েছে, যে এখানে রয়েছে কি, যে সংবিধানের ভিত্তি। পরবর্তী কোশ্চেন আমরা এখান থেকে চলে আসবো, এক এক করে তোমাদের সমাধান করে দিচ্ছি, কোনো টেনশন করার কোনো কারণ নেই। দেখো, গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি, ঠিক আছে, এবং সহায়কদের কারা নিয়োগ করেন? এই যে সেক্রেটারি যারা, মানে গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি, তারপরে সহায়কদের কারা নিয়োগ করেন? এরা রাজ্য সরকারের কর্মী, এরা সম্পূর্ণ রাজ্য সরকারের কর্মী, মূলত ব্লক ডেভেলপমেন্ট অফিসার, মানে আমরা যেটা বিডিও বলি, ঠিক আছে, বা জেলা পর্যায়ের উপযুক্ত যে কর্তৃপক্ষের মাধ্যমে রাজ্য সরকার এদের নিয়োগ করে থাকে। ঠিক আছে, কি কনসেপ্ট? প্রশাসনিক নিয়োগ। এটা কিন্তু তারা কোথা থেকে নিয়োগ? প্রশাসন, মানে সরকারি কাজ। ঠিক আছে, চলো পরবর্তী আমরা দেখব, পরবর্তী কোশ্চেন আমরা এখান থেকে দেখে নেব। চলো পরবর্তী কোশ্চেনে আমরা চলে আসলাম 48 নম্বর কোশ্চেন। দেখো এখানে কি বলে দেওয়া আছে এটা আমরা একটু খেয়াল করব, যে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে, আমাদের পশ্চিমবঙ্গে যে পঞ্চায়েত যে নির্বাচন হয়, নির্বাচনে রাজনৈতিক দলের প্রতীকের ব্যবহার কবে থেকে শুরু হয়? রাজনৈতিক প্রতীকের ব্যবহার 2003 সাল থেকে পশ্চিমবঙ্গের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থাতেই, ঠিক আছে, 2003 সালে মনে রাখি, 2003 সালে পশ্চিমবঙ্গের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থাতেই গ্রাম পঞ্চায়েত সহ আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দলের প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়। ঠিক আছে, এবার আমাদের কি কনসেপ্টটা কি রয়েছে? নির্বাচনী বিবর্তন। ঠিক আছে, চলো আমরা পরবর্তীটা দেখবো এখান থেকে। এবার পরবর্তী কোশ্চেনটা কি রয়েছে? সম্পূর্ণ ভিজুয়াল আকারে রয়েছে, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। গ্রাম পঞ্চায়েতের কোন আধিকারিক সভার কার্যবিবরণী বা মিনিটস লিপিবদ্ধ করেন? মানে কোনো একটা সভার যে কাজ, কি কি ঘটনা ঘটলো না ঘটলো, সমস্ত বিবরণী লিপিবদ্ধ করেন, লিখে রেখে দেয় কে? সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি বা সচিব। ঠিক আছে, মনে রাখবে, সবার সমস্ত কার্যবিবরণী ও সিদ্ধান্তগুলি সরকারি খাতায় লিপিবদ্ধ বা রেকর্ড করার দায়িত্ব পালন করে কে? সেক্রেটারি বা সচিব বলি আমরা, বাংলায় সচিব বলি, ইংরেজিতে সেক্রেটারি বলে। ঠিক আছে, তারপর হচ্ছে দাপ্তরিত নথিপত্র। ঠিক আছে, মানে দপ্তরের যে নথিপত্র আর কি, যে গ্রাম পঞ্চায়েত কি কোনো প্রকার কর আদায় করতে পারে? হ্যাঁ, কি আদায় করে? নিজস্ব তহবিল গঠনের জন্য গ্রাম পঞ্চায়েত এলাকার বাড়ি, জমি, পানীয় জল সরবরাহ, রাস্তার আলো এবং স্থানীয় মেলা হাটের উপর নির্দিষ্ট হারে কর ও টোল আদায় করতে পারে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে এই জিনিসগুলো কিন্তু পরীক্ষায় আসে। নিজস্ব তহবিল গঠনের জন্য গ্রাম পঞ্চায়েত এলাকার বাড়ি, জমি, পানীয় জল সরবরাহ, রাস্তার আলো, স্থানীয় মেলা হাটের উপর নির্দিষ্ট কর ও টোল আদায় করতে পারে, রাজস্ব কর। ঠিক আছে, এটা দেখো পরবর্তী কোশ্চেন আমরা চলে আসবো এখান থেকে, যে গ্রাম পঞ্চায়েত নির্বাচনে যদি দুজন প্রার্থী সমান সংখ্যক ভোট পান তবে বিজয়ী কিভাবে নির্বাচিত হয়? সমান সংখ্যক ভোট হলে সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসার বা
রিটার্নিং অফিসার লটারি বা টসের মাধ্যমে চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করেন। মানে টস খেলা, মানে হেড টেল আমরা যেটা বলি আর কি, দুজনেই সমান হয়ে গেল। তখন কে করে বলো তো? রিটার্নিং অফিসার বা প্রিসাইডিং অফিসার, ঠিক আছে, তারা কিন্তু এই হেড টেলের মাধ্যমে লটারি বা টসের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত করে, ঠিক আছে, নির্বাচনী যে নিয়ম অনুযায়ী। প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু পরীক্ষা আসে। গ্রাম উন্নয়ন সমিতি গঠনের মূল উদ্দেশ্য কী? গ্রাম উন্নয়ন সমিতি গঠনের মূল উদ্দেশ্য কী? গ্রাম সংসদের আওতায় এই সমিতি গঠিত হয়। গ্রাম সংসদের আওতায় এই সমিতি গঠিত হয়। এর মূল উদ্দেশ্য হলো গ্রামের সার্বিক উন্নয়নের পরিকল্পনা তৈরিতে এবং তা রূপায়ণে সাধারণ মানুষের প্রত্যক্ষ অংশগ্রহণ ও তদারকি নিশ্চিত করা, ঠিক আছে, যে জন অংশগ্রহণমূলক উন্নয়ন। চলো পরবর্তীটা আমরা এখান থেকে খেয়াল করব। দেখো এখানে কি রয়েছে, এখানে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা রয়েছে যে পঞ্চায়েত ব্যবস্থায় তপশিলি জাতি, উপজাতি ও মহিলাদের জন্য সংরক্ষণ নীতিটি ভারতীয় সংবিধানে কোন ধারায় বর্ণিত আছে? সংবিধানের 243, যেটা 243D, ঠিক আছে, নম্বর ধারায় পঞ্চায়েতের আসন সংরক্ষণ বিষয়টি স্পষ্টভাবে বর্ণিত আছে। এই যে সংবিধানের প্রশ্নগুলির পরীক্ষা কিন্তু আসে, তোমরা কিন্তু একদম কি বলবো, মানে একটুও ইগনোর করবে না, প্রত্যেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, খেয়াল করে কিন্তু মনে রাখবে। 243D, ঠিক আছে, SC ST তারপর সংরক্ষণ যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু 243D, ভালো করে মনে রাখবে। যে সামাজিক ন্যায় বিচার, এই কথাটা কিন্তু সোশ্যাল জাস্টিস, ঠিক আছে। দেখো এখানে কি বলেছে বলো তো, কোন কমিটির সুপারিশে পঞ্চায়েত ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়ার পথ সুগম হয়? কোন কমিটির সুপারিশে পঞ্চায়েত ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়ার পথ সুগম হয়? 1976 সালে রাজীব গান্ধীর আমলে গঠিত LM সিংভি কমিটি, মানে এর সুপারিশের ভিত্তিতে পঞ্চায়েতকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়, ঠিক আছে, ঐতিহাসিক যে সংস্কার। চলো আমরা দেখব 1986, ঠিক আছে, মনে রাখবে 1986-এ ঘটনাটা ঘটেছিল রাজীব গান্ধীর আমলে। কে? LM সিংভি কমিটি, ঠিক আছে, LM সিংভি কমিটি। আচ্ছা, তার আগে পর্যন্ত কিন্তু সাংবিধানিক ছিল না, মনে রেখো, এগুলো কিন্তু খুব ছোটো ছোটো বিষয়, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো গ্রাম পঞ্চায়েতের কাজে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ উঠলে সাধারণ মানুষ প্রাথমিকভাবে কোথায় অভিযোগ জানাতে পারেন? হতেই পারে যে প্রধান, উপপ্রধানেরা, যারা বাদবাকিরা রয়েছে যে দুর্নীতি করতে পারে, তখন গ্রামবাসীরা কোথায় জানাবে? সংশ্লিষ্ট ব্লকের ভিডিও, মানে ব্লক ডেভেলপমেন্ট অফিসে, ঠিক আছে, বা মহকুমা যে শাসকের এসডিও কিন্তু সে কাছে লিখিতভাবে অভিযোগ জানানো যেতে পারে, ঠিক আছে, বুঝতে পারলে? এটা দুর্নীতি দমনের জন্য, মানে এসডিওর কাছেও জানাতে পারে, ভিডিওর কাছেও। তুমি কিন্তু এখানে দেখো দুটো অপশানই আছে, এগুলো কিন্তু করবো। তাহলে উল্টোপাল্টা কাজ করলো, তোমার কোনো কিছু বলার দরকার নেই, ডাইরেক্ট এসডিও অফিসে যাবে, ভিডিও অফিসে যাবে, নিজের অভিযোগ লিখে একদম বাক্সের মধ্যে ঢুকিয়ে দিয়ে চলে আসবে, ব্যাস, দেখবা পরের দিনই কাজ হয়ে গেছে। পরের দিন দেখো, পরেরটা দেখো, গ্রাম পঞ্চায়েতের সাধারণ কোনো সদস্য বা মেম্বার, যেটা আমরা বলবো, তার পদত্যাগপত্র কার কাছে জমা দেন? গ্রাম পঞ্চায়েতের কোনো সদস্য পদত্যাগ করতে চাইলে তাকে লিখিত পদত্যাগপত্র গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে জমা দিতে হয়। প্রধান নিজে পদত্যাগ করলে ভিডিও এর কাছে দেন, ঠিক আছে। আচ্ছা, এইটা খুব গুরুত্বপূর্ণ, মানে গ্রাম পঞ্চায়েত প্রধান ছাড়াও তো অনেকে থাকে, প্রধান ছাড়া যদি অন্যরা যদি দেয় তাহলে কিন্তু পঞ্চায়েতের প্রধানের কাছে দিতে হয়। গ্রাম পঞ্চায়েতের কোনো সদস্য পদত্যাগ করলে তাকে লিখিত পদত্যাগপত্র গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে দিতে হয়। কিন্তু প্রধান যদি পদত্যাগ করে, প্রধানই নিজেই যদি পদত্যাগ করে, তখন কিন্তু সেই যে পদত্যাগপত্র কিন্তু সেটা বিডিওর কাছে, ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছে কিন্তু দিতে হয়, ঠিক আছে, পদত্যাগ বিধি। এগুলো ছোটো ছোটো জিনিস জানতে হবে, তো নাহলে তো কেস খাবে পরীক্ষায়। এগুলো পরীক্ষা ব্যাপক পরিমাণে আসে, কারণ গ্রাম পঞ্চায়েতের পরীক্ষা এখন কিন্তু এরকম অ্যাডভান্টেজ টাইপের কিন্তু কোশ্চেন কিন্তু আসবে, ঠিক আছে। গ্রাম পঞ্চায়েতের এলাকায় তবে হচ্ছে ভিলেজ পুলিশ বা গ্রামরক্ষীদের মূল কাজ কি? গ্রাম পঞ্চায়েত এলাকায় ভিলেজ পুলিশ, যেটা ভিলেজ পুলিশ মানে গ্রাম পুলিশ, বা গ্রামরক্ষী যেটা আমরা বলি, এদের মূল কাজ কি? এটা হচ্ছে গিয়ে গ্রামের আইন শৃঙ্খলা রক্ষা, স্থানীয় থানাকে সাহায্য করা, অপরাধমূলক কাজের আগম খবর দেওয়া ও জন্ম মৃত্যু তথ্য সংগ্রহে পঞ্চায়েতকে সাহায্য করা, ঠিক আছে। যে গ্রামীণ নিরাপত্তা ক্ষেত্রে কিন্তু অবশ্যই দেওয়া হয়, যেটা কিনা ভিলেজ পুলিশ, ঠিক আছে। বিভিন্ন অপরাধগুলো আগের থেকে পুলিশ সেন্টারে মানে খোঁজ খবর দিয়ে দেওয়া। এবার তোমাদেরকে একটা কথা বলে দিই, দেখো তোমরা যারা যারা গ্রাম পঞ্চায়েতের জন্য অঙ্কটাকে খুব ভালো করে শিখতে চাইছো, তারা এই নাম্বারে যোগাযোগ করবে, মানে কি 7430885959, ঠিক আছে, 55 নাম্বারে অবশ্যই ইমিডিয়েট যোগাযোগ করে কিন্তু সিট বুকিং করে রেখে দাও। আমাদের কিন্তু লিমিট সংখ্যায় সিট সংখ্যা রেখেছি, যাতে করে তোমরা সঠিকভাবে শিখতে পারো, ঠিক আছে। অঙ্কটাকে খুব ভালো করে শিখতে পারবে।
আর বাদবাকি সমস্ত জিনিসটা তোমাদেরকে গাইড করে দিচ্ছি। দেখো তোমাদের ভিডিও এরকম আসবে, হয়তো 2 দিন পরে এই ভিডিওগুলো তোমাদের কিন্তু ফ্রির বদলে কিন্তু সমস্ত কোর্সের মধ্যে চলে আসবে, ঠিক আছে। তাই তোমরা কিন্তু এখনই সিট বুকিং করে রেখে দাও তোমাদের কিন্তু সঠিকভাবে জিনিসগুলো শেখার জন্য। দেখো পরবর্তী কোশ্চেন আমরা কি দেখবো এখান থেকে, যে একটি গ্রাম পঞ্চায়েতকে কয়টি নির্বাচনী এলাকায় ভাগ করা হবে তা কারা নির্ধারণ করে, ঠিক আছে, বা বুথে, ঠিক আছে। আমরা বলি না এত নম্বর বুথ অত নম্বর বুথ, মানে একটি গ্রাম পঞ্চায়েতকে কয়টি নির্বাচনী এলাকায় ভাগ করা হবে, বা এই যে বুথ বলি যেটা আমরা আর কি ইংরেজিতে হবে, তা কারা নির্ধারণ করেন, ঠিক আছে। এলাকার মোট জনসংখ্যার ভিত্তিতে রাজ্য নির্বাচন কমিশন মানে স্টেট যে ইলেকশন কমিশন এর ডিলিমিটেশন আমাদের মনে রাখবে, ডিলিমিটেশন কমিশন এটি কিন্তু নির্ধারণ করে থাকে, যে সীমানা নির্ধারণ তারা কিন্তু করে। চলো পরবর্তী কোশ্চেন আমরা এখান থেকে চলে আসবো। দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকটা। গ্রাম পঞ্চায়েতের হাতে আসা সরকারি তহবিলের অর্থ কোন কোন খাতে ব্যয় করা হবে তার চূড়ান্ত সিদ্ধান্ত কে নেয়? এই যে ধরো গ্রামে টাকা আসে, তো গ্রাম উন্নয়নের জন্য অনেক টাকা আসে, ঠিক আছে। অনেকে তো এতদিন পর্যন্ত যা শুনতাম আর কি, শোনা কথা, যে গ্রামের সদস্যরাই খেয়ে ফেলতো সব টাকা। ওই 2-4টি দেখা গেলো 10 লাখ আসলে 1 লাখ কাজ করলো 9 লাখ খেয়ে ফেলতো। তোমাদেরও কীরকম ঘটনা কারো যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো এই যে তহবিলে যে টাকাগুলো আসে তারা কোন কোন খাতে ব্যয় করবে, কে চূড়ান্ত সিদ্ধান্ত কে নেয়? গ্রাম পঞ্চায়েতের সাধারণ সভা এবং সর্বোপরি গ্রাম সংসদের বৈঠকেই উন্নয়নের রূপকথা ও অর্থব্যয় চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত ও অনুমোদিত হয়। মানে গ্রাম পঞ্চায়েত সভা হয়, মানে একটা মিটিং, যদি আমরা বলি না গ্রাম বাংলায় মিটিং বলি, যে এই আজই মিটিং বসবে কিন্তু, ঠিক আছে, এরকম বলি না আমরা। এটা অ্যাকচুয়ালি যে এই যে দেখো মিটিং, ইংরেজিতে আমাদের যে জেনারেল মিটিংগুলো হয় বা সভা বলি আমরা, এর সর্বোপরি গ্রাম সংসদের বৈঠকে উন্নয়নমূলক সবাই মিলে আলোচনা হয় যে আমার রাস্তাটা এখনও পাকা হয়নি, তাদের রাস্তা পাকা, মানে এইরকম, মানে কি এটা ওই সবার মধ্যে সমস্ত কিছু আলোচনা হয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত বা অনুমোদিত হয়, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারলে আর্থিক অনুমোদন, ফিনান্সিয়াল অ্যাপ্রুভাল। চলো আমরা পরবর্তী কোশ্চেনটা দেখবো, আর শায়দ এটাই আমাদের আজকের শেষ কোশ্চেন। দেখো গ্রাম পঞ্চায়েতের বাজেট তৈরি করার প্রাথমিক দায়িত্ব কার? গ্রাম পঞ্চায়েতের একটা বাজেট তৈরি করার প্রাথমিক দায়িত্ব কার? গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, উপর আগামী আর্থিক বছরের বাজেট বা সম্ভাব্য আয় ব্যয়ের হিসাব প্রস্তুত করার প্রাথমিক দায়িত্ব থাকে, প্রধানের থাকে আর এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের থাকে, ঠিক আছে। এইটুকু কিন্তু মনে রাখবে। আর্থিক পরিকল্পনা বিষয় নিয়ে আলোচনা। চলো এই ছিল টোটালটা। আর তোমরা যারা আমি আবারও বলে দিচ্ছি, তোমরা যারা অঙ্কটাকে খুব ভালো করে শিখতে চাইছো, ঠিক আছে, অঙ্ক রিজনিংটা কেন তোমরা ইতিমধ্যে শুনে গেছো সিলেবাস সম্পূর্ণ চেঞ্জ হতে পারে, ঠিক আছে। ম্যাথটাকে খুবই সুন্দর করে যদি ভালো করে দায়িত্ব সম্পূর্ণ সহকারে যদি ম্যাথটাকে এবং রিজনিংটাকে ভালো করে যদি শিখতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কিন্তু যোগাযোগ করো, হ্যাঁ, না হলে কিন্তু তোমরা কিন্তু পিছিয়ে পড়বে। কারণ ওই নোটিফিকেশন বেরোবে তখন তুমি শুরু করবে, তাহলে তো 2-3 মাস শিখে আর তুমি কী করবে? এখন থেকে প্রিপারেশান নিতে হবে যাতে করে তুমি সঠিকভাবে তৈরি হয়ে যেতে পারো, পরীক্ষার জন্য লড়াই করতে পারো। ভালো নাম্বার পেলেই তো তুমি সার্ভিসটা পাবে, না হলে পাবে কী করে? দেখো তোমাদের ভালোর জন্য বলে দিলাম, তারপর তোমাদের নিজেদের ব্যক্তিগত ব্যাপার। তোমরা হয়তো প্রতিদিন ফোন করে আমাকে বলছো স্যার কবে অ্যাপ্লাই শুরু হবে, অ্যাপ্লাই শুরু হবে তখন পড়াশুনো শুরু করবে, তাহলে লাভ হলো কি? তাহলে তো কোনো লাভই হবে না। আগে পড়াশুনো শুরু করে দাও, অ্যাপ্লাই তো শুরু হবেই, যেহেতু সরকারের বলে দিয়েছে তাহলে তো শুরু হবেই, ঠিক আছে। রিস্ক তুলতে হয় লাইফে, এই সমস্ত একটা ছোটো রিস্কের তো কিছু না, প্রিপারেশান তো নিতেই হবে। প্রিপারেশান তুমি এখন কোনো কিছু পারো না, কথার কথা, ঠিক আছে, তুমি প্রস্তুতি নেবে না, তুমি 2 মাস 3 মাসে হয়ে যাবে, এটা মানে বললেই হয়ে গেল সব কিছু। তাই তোমাদেরকে বলবো যে তোমরা প্রিপারেশান এখন থেকে নিয়ে আসলে এই নাম্বারে, অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো। ম্যাথ রিজনিংটাকে খুব ভালো করে শেখা শুরু করে দাও, সম্পূর্ণ দায়িত্ব সম্পূর্ণ সহকারে সমস্ত ব্যবস্থা তোমাদের রয়েছে, ঠিক আছে। তো এই হলো টোটাল বিষয়টা, আশা করি বুঝতে পারলে। তো ভিডিওটি এলো, তোমার সঙ্গে পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।